আমাদের মতো গরিবদের জন্য আসলে এই পৃথিবী না। আমাদের মতো গরিবের কোনো জায়গা নেই পৃথিবীতে। আপনি আসলে যত সুন্দর মানুষই হন না কেন, যদি আপনি গরিব হন, তাহলে এই পৃথিবীটা আসলে আপনার জন্য না। হ্যালো আমার কলেজের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। আজকের স্টোরিটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আসলে বন্ধুরা, আমার নাম হচ্ছে টুহা। বাবা আমাকে ছোটবেলা থেকে জান্নাত বলে রাখত, কারণ আমি ছিলাম বাবার একমাত্র জান্নাত। ঠিক আছে, অনেক আদরের একটা সন্তান ছিলাম আর কি। তো সেই দিক থেকে আসলে বলতে গেলে আমাকে মোটামুটি অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। হ্যাঁ, অনেক সম্মান করতো আর কি। তো আসলে প্রত্যেকটা মা বাবাই চায় যে তার মেয়েকে একটা ভালো একটা ছেলের হাতে তুলে দিবে, ভালো একটা জামাইয়ের হাতে তুলে দিবে, বড় করবে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা হচ্ছে সুপার হিরো। হ্যাঁ, এই কথাটা সত্য প্রমাণিত। কিন্তু যখন আপনার বাবা না থাকবে, তখন আপনি বুঝবেন বাবার অভাব কাকে বলে। আসলে বাবা না থাকলে না, পৃথিবীটা একেবারেই শূন্য। অনেক কষ্ট এই পৃথিবীটা। বাবা না থাকলে পৃথিবীটা সত্যি বন্ধুরা অনেক কষ্ট। যেই কষ্টটা আসলে সত্যি কথা বলতে আসলে মেনে নেওয়ার মতো না, এতটা কষ্টকর। তো আমার জীবনের আজকে এমন কিছু সত্য ঘটনা, এমন কিছু সত্য কাহিনী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমাদের অনেক বেশি খারাপ লাগতে পারে, আবার হয়তো তোমরা এটাও বলতে পারো যে সত্যি পৃথিবীর মানুষ এমনও আছে, বা পৃথিবীতে মানুষ এমন কষ্টও কি করে, আদর এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আজকে ঠিক এমন একটি গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি, যে গল্পটি শুনলে তোমাদের চোখ দিয়ে একেবারে পানি চলে আসবে। মানে খুবই কষ্টের একটা গল্প। তো তাহলে শুরু করি। তো আমার নাম জান্নাত বন্ধুরা। আসলে আমি ছিলাম মা বাবার একমাত্র আদরের মেয়ে। আমার দুই ভাই ছিল। দুই ভাইয়ের বলা চলে, হ্যাঁ, আমি রাজকীয় বোন ছিলাম। দুইটা ভাই যেমন আমাকে অনেক বেশি আদর করত, মা বাবা সবাই আমাকে চাচা চাচা থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি আদর করত। মানে এক কথায় তাদের চোখে আমি ছিলাম হচ্ছে একজন রাজকুমারীর মতো। এতটা বেশি তারা আমাকে পছন্দ করত, এতটা সবাই আমাকে ভালোবাসত। আমার বাবা প্রত্যেক দিন বাজার থেকে আসার সময় আমার জন্য মানে মজা, চিপস, ফ্রুটো, ঠান্ডা, আইসক্রিম, চকলেট, রসমলাই, এমন কোনো জিনিস বাদ ছিল না যে আমার বাবা আমার জন্য এগুলো নিয়ে আসতো না। তো আসলে সমস্যাটা হয় আমার যখন ঠিক 12 বছর, তখন আমার বাবা আসলে খুব বড় একটা রোগের সম্মুখীন হয়। বাবার আসলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়। বাবা আসলে খুব বেশি জাল খেত, আবার পাশাপাশি একটু সিগারেটও খেত। আম্মু অনেকবার বাবাকে বলেছিল যে তুমি আর সিগারেট খাইও না, কারণ ডাক্তার তোমাকে সিগারেট খেতে মানা করেছে। আসলে সিগারেট খেয়ে খেয়ে বাবার ভিতরটা একেবারেই জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, একেবারে ভিতরটা একেবারে শেষ। হ্যাঁ, জ্বলে পুড়ে ছারখার। আর এই সিগারেট কিন্তু মানুষের হার্ট অ্যাটাককে অনেক বেশি ক্ষতি করে, বা হৃদরোগ, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এই সমস্ত কিছু। তো যাই হোক, হঠাৎ করে বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। তখন আমাদের পরিবারে আসলে হঠাৎ করেই একটা অগোছালো হয়ে গেল আমাদের পরিবারটা। মানে আমার বাবা মূলত একজন প্রাইভেট কোম্পানিতে জব করত। বেশ ভালো টাকায় কিন্তু স্যালারি পেত, যেই টাকা দিয়ে মোটামুটি আমাদের চলে যেত। কিন্তু যেই বাবা আসলে অসুস্থ হয়ে পড়ল, আসলে বাবা তো আর সরকারি চাকরি করে না যে অনেক দিন চাকরি করেছে এককালীন একটা ভাতা পাবে বা একটা টাকা পাবে একসঙ্গে, এরকম কোনো সুব্যবস্থা ছিল না। তখন আমার দুই ভাইয়া বাবাকে আসলে কে টাকা দিবে কে দিবে না, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায়, একটা ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আর যেমনটা হয় আর কি, মা বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, সন্তানরা ততদিন আরামায়েশ করে একসঙ্গে খায়। কিন্তু যখন মা বাবার আর সামর্থ্য না থাকে, তখন কিন্তু দেখবেন নিজের সন্তানও আর বাবা মাকে দেখে না, তারা কিন্তু আলাদা হয়ে যায়। তো
তো আমার 2 ভাই তাদের ভিতরে দ্বন্দ্ব লেগে তারা ঝগড়াঝাটি করে 2 ভাই আলাদা হয়ে গেছে। আর তারা 2 ভাই কিন্তু বিয়ে করে ফেলেছে। একমাত্র বিয়ের বাকি এখন আমি। তো 2 ভাই ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যাওয়ার পর এখন বাবাকে আর আম্মাকে কেউ দেখাশোনা করে না। ঠিক আছে? ওই দেখা যায় ওই ছোট ভাইয়া দেয় 2,000 টাকা, বড় ভাইয়া দিচ্ছে 2,500 টাকা। এইরকম করে কি আর সংসার চলে? তাছাড়া এদিকে আমারও বয়স হয়েছে। আমার বাবা এখন অসুস্থ। সে বিছানায় পড়ে গেছে। এই বিছানায় পড়ে বাবা আমার জন্য প্রতিদিন কাঁদে, চোখের পানি ফেলায় এবং প্রতিদিনই বাবা আমার কথা চিন্তা করে। যে বাবা আমাকে প্রায় সময় বলতো, হে রে মা, আমি বেঁচে থাকতে তোকে কি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারবো? তোকে কি একটা ভালো পরিবারের হাতে আমি দিয়ে যেতে পারবো? আমি কি তোর সুখটা দেখে যেতে পারবো না রে মা? আমার 2 ছেলে তো তারা আলাদা হয়ে গেছে। তারা তো তাদের মতেও বেশ ভালোই আছে। আমার যত চিন্তা শুধু তোকে নিয়ে। আমি দেখ না, শরীরটা ভালো থাকতে তোর জন্য কিছুই করতে পারলাম না, টাকা পয়সাও জমাতে পারলাম না। আর আমি কখনো এটাও ভাবি নাই যে তোর 2 ভাই হঠাৎ করে তাদের রূপটা এভাবে চেঞ্জ করে নেবে। আমি তোকে যতটা বেশি ভালোবেসেছি, তোর 2 ভাইকে আমি ঠিক ততটাই সমান ভালোবেসেছি। আজকে দেখ তারাই আমার সঙ্গে বেইমানি করলো। এখন আমার আসলে কোনো আফসোস নেই, আমার আসলে তোকে নিয়েই যত চিন্তা। আসলে বন্ধুরা, বাবা নিজে অসুস্থ ছিলেন, খেতে পারতো না ঠিক মতো, তারও চিকিৎসা হচ্ছিল না। কিন্তু তারপরেও আমার আব্বু সবসময় সে কিন্তু আমাকে নিয়েই টেনশন করতো, আমাকে নিয়েই সে কিন্তু চিন্তা করতো। এইটা ছিল তার সবচেয়ে বড় একটা আমাকে নিয়ে বলা চলে চিন্তা ভাবনা। আসলে আমিও মাঝে মধ্যে আমার মনে হতো যে আমি কি ফ্যামিলির গাড়ে বোঝা হয়ে গেলাম, আমি কি আমার মা বাবার গাড়ে বোঝা হয়ে গেলাম। মাঝে মধ্যে বন্ধুরা মনে চাইতো যে আমি মরে যাই, আত্মহত্যা করি। এখন আত্মহত্যা তো মহাপাপ, এইটাও সম্ভব না। কি করা যায়? তারপর একসময় আমি মেনে নিলাম যে ঠিক আছে, আমার কপালে যেটা আছে সেইটাই হবে। কপালের বাইরে তো আর কোনো কিছু লেখা থাকবে না। দেখি না আল্লাহ আমার জন্য কপালে কি লিখে রাখছে। এইরকম একটা কিন্তু আমার ভিতরে সবসময় কাজ করতো। আমি আসলে সবসময় যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে হে ঈশ্বর, তুমি আমাকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দাও, বা এমন একটা মানুষ আমার লাইফে আসুক যে আমাকে বুঝবে, আমার সব চাওয়া পাওয়াগুলো বুঝবে, বা আমি কি চাই সেটা সে বুঝবে। মানুষটা গরিব হোক, বাট একজন ভালো একটা মনের মানুষ আমি চাই। এইটা ঈশ্বরের কাছে আমি সবসময় চাইতাম। এর চাইতে বেশি কিছু আমি আর ঈশ্বরের কাছে আমি আর কোনো দিন আমি কখনোই এর চেয়ে বেশি কিছু আমি কিন্তু চাইতাম না ঈশ্বরের কাছে। যাই হোক, আম্মু আব্বু আসলে আমার জন্য হঠাৎ করেই বিয়ের একটা ছেলে দেখা শুরু করলো। কিন্তু বন্ধুরা, আসলে ছোটবেলা থেকেই আমার আব্বু তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু এখন আমার আব্বুর অবস্থা খারাপ হওয়ার কারণে সে আসলে তার আজকে এই অবস্থার কারণে তার বন্ধুও আমাকে রিজেক্ট করে দেয়। কিন্তু আমি দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম। যে ছেলেটা আমাকে বিয়ে করবে সে ছেলেটাও কিন্তু বিয়ে করতে রাজি ছিল। সে তো আমার জন্য বলা চলে একেবারেই পাগল। কিন্তু তার মা বাবা, তার ফ্যামিলি কোনোভাবে রাজি হচ্ছিল না। তার আমি এটাই বুঝলাম যে টাকা পয়সাই হচ্ছে জীবনের সব কিছু, ধন সম্পত্তি হচ্ছে জীবনের সব কিছু। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা সম্পত্তি যদি মানুষের জীবনে না থাকে, আসলে মানুষের জীবনে সম্মানও থাকে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমি নিজেকে আমি মেনে নিয়েছি যে আমার লাইফে যেই আসুক আমি তাকেই ওয়েলকাম করব। সে একজন প্রবাসী হোক, কিংবা একজন খেটে খাওয়া মানুষ হোক, কিংবা একজন কৃষক হোক, সে মানুষটা যে মানুষই হোক, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তুলব। আমি তাকে নিজের মতো করে এক রঙিন দুনিয়াতে আমি নিয়ে যাব। এটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় একটা গোল। ঠিক আছে? সো যাই হোক, আসলে এইভাবে দেখতে দেখতে একটা সময় আসলে আমার একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়। হ্যাঁ, আর যেই মানুষটার সঙ্গে আমার বিয়ে হবে, এই মানুষটা আসলে বিদেশে থাকে। খুব সম্ভবত উনি মালদ্বীপে একটি রিসোর্টে চাকরি করত ওয়েটার হিসেবে। হ্যাঁ, তো বাংলাদেশি টাকায় স্যালারি মোটামুটি 50-60 হাজারের টাকার মতো পেত, বলা চলে অনেক টাকা।
আর তাদের বাড়ির অবস্থাও বেশ ভালো, রঙিন টিন দিয়ে বাড়ি করা, দায়ের পাক্কা করে। তারপর বেশ 2টা গরু আছে, ছাগল, হাঁস, মুরগি, সব কিছু। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে উনারা দেখেছেন যে আমার বাবার এই অবস্থা, তিনি আসলে শারীরিক অবস্থা খুব একটা বেশি ভালো না। আমাদের পরিবারের নুন আনতে আমাদের পান্তা পোড়ায়, এটাও তারা দেখেছেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলে আমাকে বিয়ে করবে বা ওর মা বাবা, তারা তো আমাকে, পাত্রপক্ষ আমাকে দেখেই তারা পছন্দ করে ফেলেছে, এবং তারা আমার চেহারা দেখেই বলেছে, না, এই মেয়ে এর লোক কি আছে, এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব। তারা আমাকে দেখেই ওই দিনই তারা পছন্দ করে ফেলেছিল। তখন আমার আম্মা তাদের কাছে জানতে চায় যে আপনারা মেয়ের কাছে মানে বিয়ে হিসেবে যৌতুক কী চান ভাই, বলেন আপনারা। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। কিন্তু পাত্রপক্ষ ডিরেক্ট তারা বলে দেয় তারা কোনো যৌতুক চান না, কোনো টাকা পয়সা বা আমাদের কাছ থেকে কোনো মাল সামানা, কোনো কিছুই চায় না। তারা শুধু মানে তাদের মেয়ে হিসেবে আমাকে তাদের গড়ে তুলবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ছিল মানে আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। অবশেষে আসলে আমি ঈশ্বরের কাছে যে প্রার্থনা করতাম প্রতিদিন, আল্লাহর কাছে যে আমি চাইতাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমার স্বপ্নের সঙ্গে এটা মিলে যাচ্ছিল। যে যাই হোক, অবশেষে একটা এই একটা পর্যায়ে তো আমরা এসেছি যে আসলে আমার 2 ভাই তো তারা আলাদা হয়ে গেছে, তারা ঘর ছেড়ে তারা তাদের মতো করে তাদের বউ নিয়ে তারা সংসার করতেছে। আম্মা আব্বাকেও খুব একটা বেশি টাকা পয়সা দেয় না, দেখাশোনা করে না। তবে আমি মনে মনে ভাবতে লাগলাম, বন্ধুরা, আমি যেহেতু টেলার্সের কাজ পারি, আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি টেলার্সের কাজ করে আমি আমার মা বাবাকে প্রতি মাসে টাকা পাঠাবো। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, যেহেতু সে একজন প্রবাসী, মালদ্বীপে থাকে, তো তার সাথে যদি আমি একটা ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি, আমি যদি আমার হাজব্যান্ডকে ভালোবাসা দিতে পারি, সম্মান করতে পারি তাকে, তার কথা মতো আমি চলি, সব কিছু তার আদেশ অনুমান করে আমি চলি, আমি যদি আমার শ্বশুর শাশুড়ির মন রক্ষা করে আমি যদি চলি বা চলতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি শ্বশুরবাড়িতে একজন লক্ষ্মী বউ হিসেবে থাকব, এবং তারা আমাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি সম্মান করবে। এবং আমার হাজব্যান্ড কাছ থেকে আমি বেশ কিছু টাকা নিয়ে আমি আমার বাবার সেবা যত্ন করতে পারবো বা চিকিৎসাও করতে পারবো। এইটা ছিল আসলে আমার একটা টার্গেট, যে আমি সুখে থাকি বা না থাকি, আমি আমার মা বাবাকে যেন সুখে রাখতে পারি। এইটা ছিল আসলে মানে আমার সবচেয়ে বড় একটা ইয়া। আর তাছাড়া ওনাদের ফ্যামিলিটাও খুব ভালো, ছেলেটাও মাশাল্লাহ দাঁড়িয়ে আছে, মানে বলা চলে একটু হুজুরের মতো আর কি, একটু দাঁড়িয়ে আছে হুজুরের মতো, তবে খুব ভালো, একটু বয়স্ক, খুব ভালো ফ্যামিলি, ভালো ভাই। এই যুগে আসলে কে কালো কে হুজুর, হ্যাঁ, এইগুলো আসলে দেখে লাভ নাই, কারণ এখন হচ্ছে আসলে ওই যে বললাম না, যার টাকা পয়সা আছে তার কিন্তু পৃথিবীতে সম্মান আছে। এটাই সত্যি কথা, এইটাই বাস্তব কথা। তো আমার মতো একজন মেয়ে তারা পছন্দ করেছে, অনেক জায়গা থেকে বিয়ের আলাপ আমার এসেছে, কিন্তু কেউই আসলে রাজি হয় না আমাদের পরিবারের অবস্থা দেখে। তো যাই হোক, এতদিন পর একটা মানুষ আমাকে পছন্দ করছে, তারা কোনো টাকা পয়সা বিনিময়ে তারা কোনো কিছু চায় না, এইটা বা আমার জন্য কম কিসের, এইটাই তো আমার জন্য মানে বিশাল কিছু আমি বলবো। তো যাই হোক, তারা আসলে কোনো অনুষ্ঠান না করে আমাকে ডিরেক্ট কাজে অফিসে নিয়ে গিয়ে তারা বিয়ে করে তাদের ঘরে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তারা কোনো মাল সামানা কোনো কিছুই না, আমাকে শুধু স্বর্ণ দিল 2 ভরি। তারপর বন্ধুরা, আমার বিয়ের পর যেদিন আমার বাসর রাত, ফুলসজ্জা, আসলে এই রাত নিয়ে আসলে বলার মতো কোনো কিছু আর নতুন করে নাই, কারণ এই রাতটা আমাদের মেয়েদের জন্য খুব স্পেশাল একটা রাত, মানে একটা বিশেষ রাত। আমাদের সারা জীবনের একটা স্বপ্ন থাকে এই রাতকে ঘিরে, যে আমরা একটা মানুষকে চিনি না, জানি না, হঠাৎ করে আমরা একটা মানুষের কাছে যাব, ওই মানুষটা আসলে কেমন হবে, আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, কতটা কেয়ার করবে আমাদের, কতটা ভালোবাসবে আমাদের। এইটা আসলে আমাদের মেয়েদের মনে অনেক মানে অনেক কিছু মানে ঘুরপাক খায়। আর তাছাড়া এই রাতটা কিন্তু ছেলেদেরও একটা একটা বিশেষ একটা রাত। ছেলেরাও ভাবে যে ইস, এতদিন পর আমার লাইফে একটা মেয়ে আসবে, মানে আমার জীবন সঙ্গী, লাইফ পার্টনার, সারা জীবনের সাথী, যেই মানুষটা আমার শেষ বয়স পর্যন্ত আমার পাশে আমার সঙ্গী হিসেবে থাকবে। আসলে ওই মানুষটা কেমন, তার চরিত্রটা কেমন, ওই মানুষটা কি ভালো,
বা সে কি খারাপ, মানে আমাদের কিন্তু অনেক চিন্তাভাবনা থাকে। তো যাই হোক, আমার স্বামী আসলে ওই দিন রাতে আমার ঘুমটাটা খুলে নিল। তারপর আমি ওনার 2 পা ছুঁয়ে সালাম করলাম। তখন উনি আমাকে বলতেছে যে, আমার নাম ছিল ফারজানা। উনি আমাকে বলতেছে, "ফারজানা, তুমি কেমন আছো? আচ্ছা, আমি তোমার স্বামী হিসাবে মানে কতটুকু ভালো? তুমি আমাকে কি কতটুকু পছন্দ করেছ?" তখন আমি তাকে বললাম, "আপনি আমার স্বামী, আমার বিয়ে করা স্বামী। আপনি এখন থেকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন। তাছাড়া আপনার ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই আজকে থেকে আমি ভাগ করে নিতে চাই।" তো এই কথা শুনে সে অনেক খুশি হলো। তারপর সে আমাকে মানে বলল যে, "তোমার খারাপ লাগা, ভালো লাগা সব কিছু আমার সঙ্গে শেয়ার করতে পারো বা যে কোনো কিছু। তবে একটা জিনিস, আসলে তোমার যা কিছু দরকার তুমি আমার কাছে বলবে, কিন্তু তুমি আমার আম্মু-আব্বুকে, আমার মা-বাবাকে বা আমার পরিবারের কেউ যদি তোমাকে কখনো আঘাত করে, কষ্ট দেয়, তুমি তাদের কথায় কখনো কোনো কষ্ট পাবে না। তাদের কথায় কখনো কোনো আঘাত পাবে না। তুমি হাসিমুখে সবকিছু বরণ করে নিতে পারবে না, এই আমার জন্য।" তারপর সে বলল, "তুমি আমার কাছে সবকিছু বলবে। আমি সবকিছু সলভ করে দিব।" আসলে বন্ধুরা, এরকম একজন স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের একটা ব্যাপার। এই যে আমার স্বামী যেই কথাটা আমাকে বলল, এই কথাটা কিন্তু কোনো স্বামী তার স্ত্রীকে বলবে না। সত্যি কথা। মানে অনেক স্বামী আছে, অনেক ইয়ং বয়সের ছেলেরা এখন আছে যারা দেখবেন এই বাসরাতে আসে, এই বউয়ের মুখটা দেখে তারপর দেখা যায় যে একটু মানে এই আনন্দ ফুর্তি করে তারা কিন্তু চলে যায়, বা নিজেদের চাহিদা শেষ করে বা নিজেদের চাহিদাটা পূরণ করে তারা কিন্তু আসলে চলে যায়। আসলে নারীরা যে মানুষ, মেয়েরা যে মানুষ, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে চায় না। তবে এই দিক থেকে বলা চলে আমার হাজব্যান্ড মানে আমার স্বামী, সে কিন্তু খুব কেয়ারিং একটা মানুষ। আসলে আমার কি ভালো লাগতেছে, আমার কি খারাপ লাগতেছে, সে সব কিছু আমার কাছ থেকে জানতে চাইল, সব কিছু। তো এইরকম একটা মানুষই তো আসলে আমি এতদিন চেয়েছিলাম। অবশেষে উপরওয়ালা, বিধাতা আমাকে কিন্তু ঠিক ওইরকম একটা মানুষ আমার লাইফে কিন্তু দিল। তো আমি তাকে বললাম, "না স্বামী, আমি কখনো কারো সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না, কোনো খারাপ আচরণ করব না। আর শ্বশুর শাশুড়ির সাথে তো প্রশ্নই আসে না, তারাই হচ্ছে আমার গার্জিয়ান। আপনি তো 3 মাস পরে চলে যাবেন বিদেশে। আমি যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে তো এই বাড়িতে আমি থাকতে পারবো না। আর এটা আমার নিজের বাড়ি। আর শ্বশুর শাশুড়িও তো আমার নিজের মানুষ। তো আমি কি আমার নিজের মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি?" আমার হাজব্যান্ড এই কথা শুনে কিন্তু সেও কিন্তু মানে অনেক খুশি হয়ে গেল। তো এইভাবেই মানে আমি আমার স্বামীর মন কিন্তু জয় করে নিলাম, এবং সেও কিন্তু আসলে আমার ব্যবহারে এক প্রকার অনেক খুশি। আমিও তার ব্যবহারে অনেক খুশি। তো মানে উপরওয়ালা আমার লাইফে এত ফার্স্ট ক্লাস, এত ভালো মনের একজন মানুষ যে তিনি আমার সঙ্গে আমার জীবন পার্টনার হিসেবে করে দিবেন, এটা আমি কখনো ভাবতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার হাজব্যান্ড এইভাবে আসলে 3 মাস আমার সঙ্গে ছিল। যেহেতু তিনি একজন প্রবাসী মানুষ, দেশে আসলে বিয়ে করতে এসেছিলেন। বিয়ে করে তিনি আবার 3 মাস আমার সঙ্গে থেকে তিনি চলে গেল। কিন্তু বন্ধুরা, 3 মাস আসলে যখন উনি চলে যাওয়ার পর আমি দেখতে পারলাম বেশ কিছুদিন যাবৎ মানে আমার শ্বশুর আসলে আমার দিকে একটু কেমন দৃষ্টিতে জানে তাকায়, মানে একটু কটু দৃষ্টিতে। ধরেন আমি যদি গোসলখানায় যাই, আমাদের আসলে গ্রামে বাড়ি তো, মানে বাহিরে হচ্ছে কল, আবার মাঝে মধ্যে পুকুর আছে, পুকুরেও আমি গোসল করি। আমি যখনই গোসল করতে যাই শাড়িটা নিয়ে বা আমার কাপড় চোপড় নিয়ে, শ্বশুরমশাই কেমন যেন ডেক ডেক করে একটু তাকিয়ে তাকে, মানে কিছু যেন বলতে চায়। তার চোখ দেখে আসলে আমার মনে হয় তিনি একজন নেশাগ্রস্ত মানুষ। আমার মনে হয় তিনি অনেক দিনের ক্ষুধার্ত, শাশুড়ি মা তাকে সময় দেন না, টাইম দেন না। মানে আমার কাছে যেন একটু কেমন লাগলো এই মানুষটাকে। আসলে কি বলবো, আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমি প্রায় সময় রান্নাঘরে থাকি, আর বিশেষ করে মেয়েরা যখন রান্নাঘরে রান্না করে, আমাদেরকে মাটির চুলায় রান্না করতে হয় লাকড়ি দিয়ে। তো প্রচুর পরিমাণে গরম থাকে। হ্যাঁ,
তো আমরা কিন্তু রান্নাঘরে রান্না করার সময় অনেক সময় শাড়ি পরি, দেখা যায় অনেক গায়ে আসলে কোনো কিছু থাকে না, বা 3 পিস পরলে গায়ে কিন্তু উন্নাও থাকে না। সেই সময় শ্বশুরমশাই তার রুম থেকে দেখ দেখ করে তাকিয়ে থাকে, মানে ইদানিং তার কার্যকলাপ আমার কোনোভাবেই ভালো লাগতেছিল না। অথচ এই মানুষটাই যখন তার ছেলেকে দিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল বিয়ে করার সময়, তখন তিনি আমার আম্মু আব্বুর কাছে বলেছিল যে আমি আমার ছেলের বউ হিসাবে না, আমি আমার নিজের মেয়ে হিসাবে আপনার মেয়েকে আমি আমাদের বাড়িতে তুলব। অথচ আজকে বিয়ের এতদিন পর মানে শ্বশুরমশাইয়ের এই কার্যকলাপ দেখে, আসলে তার এই সমস্ত কিছু দেখে আমার একদমই ভালো লাগতেছে না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলেছিল বাসর রাতে, যে আমি কখনো যেন আমার শ্বশুরের সঙ্গে বা শাশুড়ি মার সঙ্গে কখনো যেন কোনো দুর্ব্যবহার না করি বা খারাপ ব্যবহার না করি। এখন আমি আসলে বাবাকে এই কথাটা আমি কিভাবে বলি যে আব্বু কেন আপনি আমার দিকে তাকিয়ে থাকেন বা কি সমস্যা, মানে আসলে শ্বশুরমশাই যদি কোনো কারণে খারাপ মানে কোন উদ্দেশ্য নিয়ে আসতেছেন আমার কাছে, আমি তো সেইটা জানি না। বাট পরে যদি আমার হাজব্যান্ড এই বিষয়টা জেনে যায়, তার কানে যদি এই কথাটা পৌঁছে যায়, তখন সে কিন্তু খুব কষ্ট পাবে। কারণ আমি চাই না যে আমার কারণে আমার হাজব্যান্ড মনে আঘাত পাক, কষ্ট পাক। তাছাড়া আমার বাড়ির পরিবেশও খুব একটা বেশি ভালো না, আমার আম্মা আব্বার জন্য অনেক চিকিৎসার টাকার প্রয়োজন। আসলে আমি ভাবতেছি যে শ্বশুরমশাইকে একদিন আমি খুশি হয়ে আমি জিজ্ঞাসা করব। তো বন্ধুরা, আসলে আমি শাশুড়িকেও ইদানিং একটু তার কাছাকাছি থাকা শুরু করলাম। আর একদিন আমি যখন ঘুমের ঘরে ছিলাম, তখন আমার শ্বশুর আমার কাছে আসলো। আমার কাছে এসে আমাকে বলতেছে, আমার আসলে খুব ভয় লাগতেছিল। আমি আসলে সত্যি কথা বলতে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে যাই নাই। আমি সেদিন ঘুমের ভান ধরেই মানে চোখটা শুধুমাত্র বন্ধ করেছিলাম। আমি দেখি যে আজকে আমার শ্বশুর আমার সঙ্গে কী করে। এতদিন তো তিনি আসলে আমি গোসল করলে সেখানে তাকিয়ে থাকতো, পুকুরে গেলে সেখানে চেয়ে থাকতো, রান্না করে গেলে সেখানে মানে চেয়ে থাকতো। মানে মনে হচ্ছে যে আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই সে আমার দিকে একটু খারাপ নজর দিচ্ছে। আর তার যেই বিষয়টা আসলে আমার একদমই আমার কাছে সত্যি কথা বলতে একদমই আমার কাছে ভালো লাগতেছে না। না, আজকে আমি ঘুমের ভান ধরে আমি থাকবো এবং আমি দেখব শ্বশুর আমার কাছে কি জিজ্ঞাসা করে বা আমার কাছে শ্বশুর আসলে অ্যাকচুয়ালি কি চায়, এইটা আসলে আজকে আমি দেখব। তখন বন্ধুরা আমি দেখতে পেলাম ঘুমের মধ্যে শ্বশুর আমার পাশে এসে বসে আমার দিকে প্রায় কিছুক্ষণ সময় তাকিয়েছিল। তাকিয়ে আমি মনে মনে ভাবতে লাগলাম, এক চোখ মেলে আমি তাকালাম যে কি ব্যাপার, আমার শ্বশুর আমার পাশে এসে বসলো, কিছু করতেছে না কেন? আহ সে কি শুধু তাকেই থাকবে নাকি? হঠাৎ করে তার ডান হাতটা আমার কপালে দিয়ে আমার চুলগুলো আছড়ে দিচ্ছে, মানে মাথাটা বলতে গেলে হাতিয়ে দিচ্ছে, এবং আমার কপালে একটা চুমু খেলো। চুমু খেয়ে আমার ডান হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিল। সেখানে প্রায় 20,000 টাকার মতো ছিল। কোনো কিছু না বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর সে রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি তো সব কিছু দেখলাম। সে আমার কপালে একটা চুমু দিল, আর এদিকে আমার কপালটা একটু হাতিয়ে দিয়ে আমার হাতে 20,000 টাকা ধরিয়ে দিয়ে গেল। কেমনটা লাগে বলেন তো? মেজাজটা এত খারাপ হয়েছিল বন্ধুরা, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল কি যে করি এই বুইরা খাটাস বেটারে। দেখেন না, সে কি আমার বাজারের মেয়ে পাইছে? আমি কি বাজারের মেয়ে? আমি কি পতিতা নাকি? আমি তার ছেলের পুত্রবধূ। হ্যাঁ, এই বাড়িতে আমার একটা সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে। সে এত গভীর রাতে তার বউকে রেখে সে আমার রুমে এসে আমার কপালে চুমুকে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার হাতে 20,000 টাকা দিয়ে দৌড়ে গেল। বাই, এমনটা তো আমি শুনেছি যারা আবাসিক হোটেলে মানে কর্মী থাকেন মেয়েরা, তাদের সঙ্গে ফুর্তি করে কিছু টাকা দৌড়িয়ে দিয়ে যায়। তার মানে কি আমার শ্বশুর আরও অনেক কিছুই করতে চেয়েছিল আমার সঙ্গে, আর আমাকে টাকা দিয়ে কি সে কি আমাকে ম্যানেজ করতে চেয়েছিল? আমি আসলে কোনো কিছু বুঝতেছিলাম না। আমি টাকাটাকে আলমারিতে রাখলাম সুকেসের উপরে। সকালবেলা আমি শ্বশুরকে জিজ্ঞাসা করব যখন আমার শাশুড়ি
কালকে তার বান্ধবী বাসায় যাওয়ার কথা। আর আমার মনে মনে মানে খুব রাগ উঠতেছে। যাই হোক, কালকে সকালবেলা যখন শাশুড়ি তার বান্ধবীর বাসায় যাবে, ঠিক তখন আমি শ্বশুরকে আমি জিজ্ঞাসা করব যে কেন তিনি আমাকে টাকাটা দিল। আমি কি বাজারের মেয়ে নাকি? আমি কি বাজার থেকে এসেছি? আমি কি পতিতা? হ্যাঁ। তারপর আমি আমার হাজবেন্ডকে আমি কল দিয়ে ভিডিও কলে সব কিছু দেখাবো। মানে আমার তো ভাই একেবারে মাথা টাথা খুব গরম, একেবারে গরম হয়ে আছে যে বিয়ে করে তার নিজের ছেলে বউ হয়ে আনলো আমাকে, আর সে কিনা নিজেই আমার দিকে নজর দেয়, এই বুড়া খাতাস বেটা। বন্ধুরা, পরের দিন যখন আমার শাশুড়ি ঠিক 11টার সময় তার বান্ধবীর বাসার উদ্দেশ্যে তিনি রওনা দিল, তখন আমি শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, শ্বশুর আব্বা, আমি তো আপনাকে নিজের বাবার চাইতেও অনেক বেশি সম্মান করতাম, অনেক বেশি ভালোবাসতাম আপনাকে, অনেক সময় অনেক খেয়াল করতাম আপনার। আব্বু, আমার স্বামী বিদেশে চলে গেছে, আপনার ছেলে, এই জন্যই কি আপনি আমার দিকে নজর দিচ্ছেন? আব্বা, আপনি যখন আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসেন তখন কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে আমি আপনার পুত্রবধূ না, এই বাড়িতে আমি আপনার মেয়ে হিসাবে থাকব। আব্বু, আপনি আমার দিকে এই নজরটা দিতে পারলেন? আমি ইদানিং গোসল করতে গেলে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন, কাপড় চেঞ্জ করতে পারি না আপনার জন্য, মানে আপনি একটু কেমন যেন দৃষ্টি দিচ্ছেন আমার দিকে। আচ্ছা, আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে শাশুড়ি মার কাছে অথবা আপনার ছেলের কাছে আমি এই কথাটা বলবো, কিন্তু আপনি আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছেন বলে আপনার প্রতি আমার একটা সম্মান আছে, একটা রেসপেক্ট কাজ করে। এই জন্য বাবা, এখনও আমি আপনাকে কোনো কিছুই বলি নাই। গতকাল রাতে আপনি যেই কাজটা করছেন, এইটা যদি আমি আপনার ছেলের কাছে বলি, কি হবে একটাবার ভেবে দেখেছেন? আপনি মুরব্বী মানুষ, আপনার বয়স হয়েছে, আপনি এই বয়সে রাত 12টায় আমার রুমে এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার কপালে চুমু দিয়ে আপনি আমার হাতে 20,000 টাকা দূরে দিতে পারলেন। আমি কি বাজারের মেয়ে? হ্যাঁ, আমি কি এখানে আবাসিক হোটেলে এসেছি যে আপনি আমার সঙ্গে ফুর্তি করে মজা করে মাস্তি করে আমার হাতে কিছু টাকা দূরিয়ে দিবেন আর আমি কারো কাছে কোনো কিছু বলবো না, অবুঝ বাচ্চার মতো আমি সব কিছু নীরবে মেনে নেব? দেখেন আব্বা, আমি একজন ভালো বংশের মেয়ে, আর আমি একজন পরিস্থিতি শিকার, আর এই সুযোগটা আপনি আমার সঙ্গে নিতে পারেন না। এবারের মতো আমি আর কোনো কিছু বললাম না। সময় থাকতে নিজেকে চেঞ্জ করেন, না হলে আপনার ছেলের কাছে আপনার কুকীর্তির কথা আমি সব কিছু বলে দেব। তখন আমার শ্বশুর আব্বা এই কথা বলার পর বন্ধুরা সে কোনো কিছু বুঝেই না বুঝেই আমাকে একটা চোর মেরে দিল, দিয়ে বলতেছে, চিহ বৌমা চিহ, তুমি এতটা নিচু, তুমি এতটা নিচু মন মানসিকতার। বৌমা, আমি আসলে হিরে চিনতে ভুল করেছিলাম। তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমি একটা হীরের টুকরো, তুমি মনে হয় আমার ছেলে বউ হওয়ার যোগ্য। এই জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো মাল সামানা, কোনো টাকা পয়সা যৌতুক হিসাবে আমি কোনো কিছু নেই নাই। চিহ বৌমা চিহ, তোমার মন মানসিকতা এতটা নিচু, তুমি কি করে ভাবলে বৌমা? হ্যাঁ, তুমি গোসল করতে যাও সময় আমি তোমার দিকে একটু তাকাতাম, কারণ বৌমা তোমাকে আমার মায়া লাগতো। ওইদিকে তোমার অসুস্থ বাবা, এদিকে তোমার মনটা আমি দেখতেছি গত 1 সপ্তাহ যাবৎ তোমার মনটা ভালো না, তোমার বাবা হাসপাতালে। আমি জানি তোমার মনটা খারাপ, তোমার আসলে খুব টাকার প্রয়োজন। আর আমি যদি তোমার বাবাকে বা তোমার মাকে সরাসরি গিয়ে কোনো টাকা পয়সা দেই, তারা টাকা পয়সা নিবে না। এই জন্য বৌমা আমি তোমার কাছে ওর টাকা পয়সা দিতে পারতেছিলাম না, কারণ তুমি আমার ছেলের পুত্রবধূ। এখন তুমি টাকাটা নিবে কিনা আমি সেটাও জানি না। এই জন্য তুমি ঘুমেছিলে বলে আমি আমার নিজের মেয়ে মনে করে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি, তোমার কপাল একটা চুমু দিয়েছি। বৌমা, আমার মন মানসিকতা যদি নিচু হতো আমি তোমার কপালে না, তোমার বুকে চুমু দিতাম। চিস বৌমা, তুমি এতটা নিচু মন মানসিকতার, আমি তোমাকে ভেবেছিলাম তুমি আমার ছেলের পুত্রবধূ হওয়ার যোগ্য, কিন্তু এখন তো দেখতেছে তুমি যোগ্যই না। আরে 20,000 টাকা দিয়ে এসেছে তুমি তোমার বাবার চিকিৎসা বাবদ ওষুধ খরচ যেন চালাতে পারো। আমার ছেলে তোমাকে টাকা পয়সা দেয় কি না দেয় আমি তো কোনো কিছু জানি না। এই জন্য আমি তোমার বাবা হিসেবে তোমাকে আমি এই টাকাটা দিয়েছিলাম, আর তুমি এটাকে এত নিচু মন মানসিকতা হিসেবে তুমি নিয়েছ। চি বৌমা, আমি কখনোই এইটা আসলে ভাবতেও পারি নাই। তোমার থেকে অন্তত আমি এই জিনিসটা আমি আশা করতে পারি নাই। আসলে বন্ধুরা, আমরা অনেক সময় না বুঝে অনেক ভুল করে ফেলি। তখন সেই দিনের বেলায় আমার বাবা আমার চোখটা খুলে দিয়েছিল, আমার শ্বশুর আব্বা। তিনি আসলে প্রমাণ করে দিয়েছিল যে
পৃথিবীর সব মানুষ খারাপ না, সব মানুষ আসলে এক না। তো আমি আসলে ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম যে যেহেতু আমার স্বামী নেই, উনি হয়তো আমার দিকে তাকায়, হ্যাঁ, আমি গোসল করতে গেলে হয়তো আমার দিকে নজর দেয়, বা এই আমি যখন সেদিন ঘুমিয়েছিলাম হয়তো রাত 12টা এসেছে, মানে একটু সন্দেহ করার কথাই ছিল বন্ধুরা। তো যাই হোক, উনি আমাকে মেয়ে হিসেবে আসলে টাকাটা দিয়েছিল, আমি আসলে বুঝতে পারি নাই। অনেক সময় কিন্তু আমাদের অনেক ভুল হয়ে যায়। তো আসলে আমার শ্বশুরাব্বা যেটা করেছেন আমার জন্য, সেইটা তিনি আসলে তার নিজের মেয়ের কথা চিন্তা করে কিন্তু এই কাজটা করেছেন। আমরা অনেক সময় অনেক কিছুই ভুল বুঝি, তো আসলে অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করতেছি। আমরা এটাই বলবো আপনাদেরকে যে জীবন আসলে খুব সংক্ষিপ্ত। আসলে আমাদের জীবনে চলার পথে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমনি ভালো মানুষেরও জীবনে কিন্তু চলার প্রয়োজন আছে। আসলে গরিব আমরা মানুষ, কিন্তু যখন আমাদেরকে আসলে কেউ উপকার করতে চায়, আমরা অনেকেই আছি, আমরা ভাবি যে ও আমাকে করুণা করতেছে। আবার অনেক সময় যদি হেল্প নাও করে, তাহলে আমরা বলি হেল্প করতেছে না। তো এই পৃথিবীতে অনেক রকমই মানুষ আছে, অনেক রকমই মানুষ আছে, তার মধ্যে আমরা কেউই না। তো আজকের সংলাপটি তোমাদের কাছে কেমন লাগলো, আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা কোন ধরনের গল্প চাও, কোন ধরনের স্টোরি চাও, এইটা জানাতে কিন্তু ভুলবে না। তোমরা যেই ধরনের গল্প চাও, যেই ধরনের স্টোরি চাও, আমি চেষ্টা করব তোমাদের মন মতো গল্প নিয়ে আসার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।